পন্থীরা আর যেতে পারবেন না তাবলিগ জামায়াতের ঘাঁটি কাকরাইল মসজিদে। এবার জাহাজের 7 খুনের ঘটনায় পণ্যবাহী নৌযান শ্রমিকদের চলছে লাগাতার কর্মবিরতি। ভুল স্বীকার করে মুক্তিযোদ্ধার তালিকা থেকে নাম প্রত্যাহারের আবেদন। আবারও গাজায় হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 50 জন বেসামরিক নাগরিক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান স্বাধীনতা সংবাদ বিশ্লেষণে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আলোচনায় অংশ নিতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক নাজমুল ইসলাম। সাংবাদিক নাজমুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আজ সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য। আমরা যে বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করলাম, এই বিষয়গুলো নিয়েই মূলত আজকে বিশ্লেষণ করব। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কাকরাইল মসজিদে সাতপন্থী তাবলিগ জামায়াতের অনুসারীদের যে নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, একই সঙ্গে মাওলানা জুবায়েরের অনুসারী বা সুরায়ে নেজামের কোনো তাবলিগের সাথীর বড় কোনো জমায়েতও কিন্তু কাকরাইলের আশপাশে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার 26 ডিসেম্বর জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শুক্রবার অর্থাৎ 27 ডিসেম্বর থেকে সাতপন্থী তাবলিগ জামায়াতের কোনো অনুসারী কাকরাইল মসজিদে জামায়াত হতে পারবেন না। অর্থাৎ সাতপন্থীরা, নাজমুল, যে এখন থেকে আর কাকরাইল মসজিদে জামায়াত হতে পারবেন না। জমায়েত হতে পারবেন না মানে হচ্ছে এই যে কাকরাইল মসজিদ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো সাতপন্থীদের জন্য। এবং সাতপন্থীরা চাইলেই আর তারা তাদের যে ওই প্রতি সপ্তাহে যে তাদের একটা মাসোয়ারা থাকে বা 3 দিনের জন্য তারা আসেন এখানে, মুরব্বিয়ানদের কাছ থেকে দিক নির্দেশনা শুনেন এবং বিভিন্ন হাদিস বা কোরআনের আলোকে জীবন কিভাবে নির্বাহ করবেন বা জীবন চলবেন সে বিষয়ে বিভিন্ন তারা পরামর্শ করে থাকেন এবং আলোচনা করে থাকেন। অর্থাৎ আজকের পর থেকে এই সাতপন্থী যারা আছেন যে তাদের জন্য সম্পূর্ণ যেতে পারবেন না। আবার একই সঙ্গে কিন্তু আমরা আবার একটু দেখে আসি, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে কাকরাইল মসজিদ পরিচালনাকারী কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সব প্রশাসনিক কর্তৃপক্ষকে এর নির্দেশ কার্যকর করবার জন্য কিন্তু বলা হয়েছে। আর সাম্প্রতিক বছরগুলোতে তাবলিগ জামায়াতের অভ্যন্তরীণ মতবিরোধ তীব্র আকার ধারণ করেছে। এর ফলে যেটি হয়েছে, বিভিন্ন স্থানে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সাতপন্থী ও সুরায়ে নেজামের বিভেদ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। আজ 27 ডিসেম্বর অর্থাৎ শুক্রবার কাকরাইল মসজিদে থাকা না থাকা নিয়ে তাবলিগের দুপক্ষের সংঘাতের আশঙ্কা থাকায় সরকারি সিদ্ধান্ত নিয়েছে বলে কিন্তু জানা যায়। নাজমুল, তাহলে যে আজকে একটা বড় ধরনের নাশকতা হবার পরিকল্পনা রয়েছে, হয়তো গোয়েন্দা সূত্রে সরকার এটি জানতে পেরেছেন এবং তারপরে কিন্তু এই বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। তার মানে কি, অর্থাৎ কাকরাইল মসজিদ কি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে? অর্থাৎ এখানে কিন্তু সাতপন্থীদের যেমনটা বলা হয়েছে তেমন কিন্তু জুবাইরপন্থী যারা আছেন তাদেরকেও কিন্তু বলা হয়েছে। অর্থাৎ দুপক্ষের জন্যই কিন্তু কাকরাইল মসজিদ হিসেবে হারাম করা হয়েছে। আপনি এটা কিভাবে দেখছেন যে এই তাবলিগ জামায়াতে যখন এক দল ছিল, আগে একমত ছিল, তখন যেভাবে মনে আছে কি আপনার যে স্কুল কলেজে যখন আমরা পড়াশোনা করেছি তখন তারা আমাদের দাওয়াতি কাজে আসতেন বা প্রায় সময় আমরা দেখি যে দল বেঁধে তারা দাওয়াত দিতে আসতেন। তো আমরা আসলে যেটা দেখেছি যে তাবলিগ জামাত সম্পর্কে আপনি বলছিলেন, এটা কিন্তু খুব সুসংগঠিত ছিল এবং নরম মেজাজের ছিল। তারা দেখতাম যে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে মানুষকে দিনের দাওয়াত দিত, মানুষকে বুঝাতো, পরকালের কথা বলতো, নামাজের দাওয়াত দিত। কিন্তু বিগত বছরগুলোতে আমরা যেটা দেখছি যে আসলে যে সাতপন্থী বলেন, জুবায়েরপন্থী বলেন, তারা কিন্তু দুটি দলে বিভক্ত হয়ে গেছে। এবং একটা সময় ছিল যে আমরা এটাকে মনে করতাম অরাজনৈতিক একটি সংগঠন, কিন্তু রাজনৈতিক সংগঠন হিসেবে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে এটার ভিতরে একটা রাজনীতি ঢুকে গিয়েছে, যে কারণে কিন্তু তারা যে তাদের যে মূল যে বিষয় সেটা থেকে কিন্তু তারা সরে এসে এখন দুটি দলে বিভক্ত হয়েছে এবং তারা ক্ষমতার একটা দখল করার যে একটা প্রবণতা এবং লোভ, এটা ক্ষমতার একটা লোভ, যে কারণে কিন্তু এই যে কিছুদিন আগে যে আপনি দেখলাম যে টঙ্গীর যে একটা সংঘর্ষ, সেখানে কিন্তু
4 জন মানুষ সেখানে প্রাণ হারালেন। শাহাদাত বরণ এটা কিন্তু করেছেন, মারা কোনোভাবেই গিয়েছেন। কাম্য নয়। না, এটা কোনোভাবেও কাম্য আমরা নয়। জানি যে ইসলাম শান্তির ধর্ম এবং ধর্ম। বিগত বছরগুলো কিন্তু তারা আসলে এই শান্তি রক্ষাই করে আসছিল এবং আপনারা জানেন যে যে বিশ্ব ইজতেমা এটা কিন্তু বাংলাদেশে যে বিশ্ব ইজতেমাটা হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ঐতিহ্যবাহী। গুরুত্বপূর্ণ সারা এবং, বিশ্বের কাছে আমাদের হ্যাঁ। বাংলাদেশের ভাবমূর্তিটাকে কিন্তু অনেক উজ্জ্বল এবং করে এই এখানে বিশ্ব ইজতেমা। বিদেশের অনেক অতিথি কয়েক আসেন। লাখ অতিথি আমাদের এখানে আসে এবং বাংলাদেশে একটা ভালো একটা এটাতে হ্যাঁ। কিন্তু ব্যবসাও হচ্ছে, ব্যবসাও হচ্ছে। ঠিক আছে, অর্থনৈতিকও সমৃদ্ধ করছে। অর্থনীতিকে সেই সমৃদ্ধ সেই করছে। বিদেশি মেহমানদের কাছে এখন কি ধারণা হবে এটাতে? আমাদের একটা বিরূপ একটা ধারণা হলো বিরূপ। আবার এই বছর ইজতেমা হবে কি হবে না সেটা নিয়েও কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে আশঙ্কা এবং তৈরি হয়েছে। বিদেশি মেহমান আসবে কিনা বলতে পারলাম, কিন্তু আমাদের যে দেশের মানুষই আসলে অনেকে হয়তো বা এই ইজতেমায় অংশগ্রহণ করবে না, কারণ যেহেতু 4 জন মানুষ সেখানে প্রাণ মারা গিয়েছেন। হারিয়েছে, একটা আশঙ্কা থেকে আপনি যেমনটা বলছিলেন যে ইসলাম শান্তির ধর্ম, আপনার ইসলাম কি এই ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ করতে বলেছে? ইসলাম কি এমনটা যে নিজেদের মধ্যে হানাহানি করে রক্তপাত করে একটা অর্থাৎ বিভীষিকাময় পরিস্থিতি দেশে রাষ্ট্রে তৈরি করতে বলেছে? ইসলাম এটা কখনোই সমর্থন করে না। কখনোই সমর্থন করে না। কখনোই সমর্থন আপনি করে না। একমত আমার সাথে? এবং সুপ্রিয় দর্শক, আপনারা যারা আজকের এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানটি দেখছেন, নিশ্চয়ই আপনারাও একমত হবেন। নাজমুল, তো এই যে যে আপনি বলছিলেন যে বিদেশি মেহমানদের কথা, আমরা তো জানি যে যদিও জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে শুরু হয় তো বিশ্ব ইজতেমা, এবং আমরা এখন থেকে দেখি অর্থাৎ ডিসেম্বর মাস অর্থাৎ নভেম্বর থেকে বা অক্টোবর থেকে শুরু হয় যে বিদেশি মেহমান আসবার যে প্রবণতা, কিন্তু আমরা দেখেছি এবার কিছু মেহমান আমাদের দেশে এসেছেন এবং বেশ কিছু মেহমান কিন্তু দেশ থেকে চলেও গিয়েছেন ইতিমধ্যে, আমাদের কাছে সংবাদ এসেছে। এবং বাকি মেহমানরা যে আসবেন তারা কিন্তু এখন দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন এবং তাদের নিরাপত্তার যে একটা শঙ্কা সেটি কিন্তু তারা রয়েছেন। তার মানে কি তাবলিগ জামায়াত কি বাংলাদেশে আর থেকে একেবারেই চিরতর হারিয়ে যাচ্ছে? আপনার কি মনে হচ্ছে? তাবলিগ জামাত আসলে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পারছি যে আসলে সংঘর্ষ, তারপরে মারামারি, হানাহানি যে ঘটনাটি তারা ঘটাচ্ছে, এবং এটা কিন্তু আজকে এই যে আমরা দেখলাম যে কাকরাইল মসজিদে যে সাতপন্থী যারা রয়েছে তাদেরকে আসলে নিষিদ্ধই করা হলো। নিষিদ্ধই করা হলো। শুধুমাত্র সাতপন্থী নয়, বিজ্ঞপ্তিটা এমন ভাবে করা হয়েছে যে সাতপন্থীদের তো নিষিদ্ধই, প্লাস হচ্ছে যে অন্য যে অপোজিট পার্টি আছে জুবাইরপন্থী যারা আছেন তাদেরকে বলা হয়েছে তাদেরকে জামায়াত না করবার জন্য। তার মানে কি যে কাকরাইল যে মসজিদ রয়েছে সেখানে কোনো ধরনের জামায়াত আর জামায়াত নিষিদ্ধ করা যাবে না, অর্থাৎ শুধুমাত্র নামাজ সেই সাথে পড়ার আমরা জন্য। আরেকটা বিষয় দেখতে পেলাম যে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যে মসজিদ কর্তৃপক্ষ যারা আছে তাদেরকেও কিন্তু আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। এটা কি বাস্তবায়নের জন্য? চলুন আমরা বিজ্ঞপ্তিতে আরো কি বলা হয়েছে দর্শকদের একটু জ্ঞাতার্থে জানাই। বিজ্ঞপ্তিতে জনসাধারণের প্রতি সরাসরি কোনো নির্দেশনা না থাকলেও সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক অর্থাৎ প্রশাসনকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। এর আগে তাবলিগ জামায়াতের সাতপন্থীদের নিষিদ্ধের যে দাবি জানিয়ে মঙ্গলবার দুপুরে কাকরাইল মসজিদে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে কিন্তু সূরায়ে নেজামের অনুসারীরা অনির্দিষ্টকালের জন্য কাকরাইল ও তার আশপাশের এলাকায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন। তারও আগে অর্থাৎ 18 ডিসেম্বর বুধবার ইজতেমার ময়দানে ভোর রাতে তাবলিগ জামায়াতের দুই পক্ষের বহু হতাহতের ঘটনা ঘটে, যেটি নাজমুল আপনারা আলোচনা করছিলাম ইতিপূর্বে। সে ঘটনায় 4 জন মারা গেছেন। তখন থেকেই কিন্তু ইজতেমার মাঠে প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। এরপর কাকরাইল কার দখলে থাকবে এ নিয়েও সমস্যা দেখা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাতপন্থীদের জামায়াত নিষিদ্ধ ঘোষণা করে কাকরাইল মসজিদে এটা সাতপন্থীদের একেবারে জামায়াত নিষিদ্ধ, মানে সাতপন্থীরা আর কাকরাইল মসজিদে প্রবেশ করতে পারবেন না। সেই দিক থেকে কিন্তু জুবাইরপন্থী যারা আছেন তারাও কোনো মিছিল মিটিং কিংবা কোনো প্রকার মাসোয়ারা জামায়াত তারাও করতে পারবেন না। শুধুমাত্র মসজিদ হিসেবে, নামাজের স্থান হিসেবে সেটি ব্যবহার হবে মুসল্লিদের কাছে। তো আমরা আলোচনার সব শেষে বলতে পারি যে আমাদের এই মুসলিম কান্ট্রি বাংলাদেশ এবং বাংলাদেশের সবচেয়ে বড় একটি এবং খুব উল্লেখযোগ্য ঐতিহ্যবাহী একটি নিদর্শন ছিল যে এই টঙ্গী তুরাগপাড়ের বিশ্ব ইজতেমা। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বিশ্ব ইজতেমা পবিত্র হজ, এই হজের পরেই কিন্তু বিশ্ব ইজতেমার অবস্থান ছিল, অর্থাৎ দ্বিতীয় যে বড় জামায়াত বিশ্বের মধ্যে মুসলিমদের যে বড় জামায়াত সেটা কিন্তু দ্বিতীয় অবস্থানে ছিল আমাদের এই মহান আল্লাহর রহমতে কিন্তু আমাদের বাংলাদেশকে সিলেক্ট করা হয়েছিল। জি, তার মানে বাংলাদেশে
যদি এই পরিস্থিতি বিরাজ করে তাহলে এটা অন্য কোনো দেশে বিশ্ব ইজতেমা হবে, ওইসব দেশের লোকজন সৌভাগ্যবান হবে। তাহলে আমরা কি করছি? আমাদের এখনই উচিত যে আমরা এই হানাহানি বন্ধ করে দুই দল, দুই গ্রুপ, মতানৈক্য, বিভেদ ভুলে গিয়ে একভাবে আগের মতো করে আমরা আসতে পারি কিনা, তবেই না সেই তাবলিগ জামাত আমাদের বাংলাদেশের ঐতিহ্য, আমাদের অর্থনীতিতে ব্যাপকভাবে কিন্তু সেটি অনেক সমৃদ্ধ করেছে। তাবলিগ জামায়াতের বিদেশি মেহমান, আমাদের উচিত যে এখন খুব দ্রুত এটাকে এককভাবে অর্থাৎ এক হয়ে এটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করা, তবেই হচ্ছে বহির্বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। নাজমুল, পরের সংবাদে আমরা যেতে চাই, স্বাধীনতা সংবাদ বিশ্লেষণে। এবার জাহাজে 7 খুনের ঘটনায় পণ্যবাহী নৌযান শ্রমিকদের চলছে লাগাতার কর্মবিরতি। চাঁদপুরের মেঘনায় জাহাজে 7 খুনের প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন, বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন নৌযান শ্রমিকরা। অর্থাৎ 26 ডিসেম্বর বৃহস্পতিবার রাত 12টার পর থেকেই মালবাহী, তেল, গ্যাসবাহী, বালুবাহী সহ সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। তবে যাত্রীদের দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত সব ধরনের যাত্রীবাহী নৌযান এ কর্মবিরতির আওতা মুক্ত থাকবে। নাজমুল, হঠাৎ করেই এমন এক পরিস্থিতি যেটা হচ্ছে যে সেই মাঝ নদীতে গিয়েও দেখা গিয়েছে নৌযানে 7 খুনের ঘটনার মতো ঘটনা ঘটলো। আবার সেটিও কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অর্থাৎ র্যাব সেই হত্যাকারীকে গ্রেপ্তার করলেন এবং হত্যাকারীর মুখের যে স্টেটমেন্ট সেটি আমাদেরকে অবাক করলো। কি করে সম্ভব মাত্র এক ব্যক্তি এভাবে 7 জনের প্রাণ কেড়ে নিল? এটা কেন হলো সে কিন্তু তার স্টেটমেন্টে বলেছে, এবং সেই স্টেটমেন্টটা তার এরকম ছিল যে সে ওইখানকার একজন কর্মচারী ছিল, জাহাজের একজন কর্মচারী, শুধুমাত্র বেতন ভাতার দাবিতে সে তাকে যখন বেতন ভাতার বৈষম্য, সে বলছে বৈষম্যের কথা, বেতন ভাতার যখন বৈষম্য তৈরি হয়েছে, তার বেতন ভাতা যখন সঠিক সময় দেয়া হচ্ছে না, তার স্ত্রী সন্তানকে রেখে সে যখন দূর সমুদ্রে পাড়ি জমাচ্ছে, হ্যাঁ, তো তারপরেও যখন কষ্ট করেও যখন সে সময় মতো বেতন না পাচ্ছে তখন সে মানসিকভাবে বিপদগ্রস্ত হয়ে পড়েছে এবং সে তখন সিদ্ধান্ত নিয়েছে যে হত্যা করার, অর্থাৎ তাদেরকে হত্যা করবে, এবং সেই হত্যা করার সিদ্ধান্ত অনুপাতেই কিন্তু সে এটাকে বাস্তবায়ন করেছে। এবং সেই চাইনিজ কুড়াল, অর্থাৎ যেটা হচ্ছে ওই জাহাজে নিরাপত্তার জন্য থাকে, সেই চাইনিজ কুড়াল দিয়ে কিন্তু প্রত্যেককে সে মেরেছে। হত্যার আগে সে ঘুমের ওষুধ সংগ্রহ করেছে, ঘুমের ওষুধ সবাইকে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু প্রায় ঘুমন্ত অবস্থায় মানুষকে কিন্তু কুপিয়ে সে জখম করেছে এবং তাদেরকে মেরে ফেলেছে। তো এই যে বিভীষিকাময় পরিস্থিতি, এবং সে খুব সহজভাবে স্বীকারোক্তিগুলো দিচ্ছিল আমাদের গণমাধ্যমের কাছে, তো এটা কি সে নিজে থেকেই করেছে নাকি তাকে দিয়ে কেউ করিয়েছে এই কাজটি, নাকি আরো কোনো বিষয় এর পেছনে লুকিয়ে রয়েছে? শুধুই কি বেতন ভাতা? আপনার কি মনে হচ্ছে? আচ্ছা, প্রথম দিকে যে আমরা ঘটনাটি ঘটলো, আমরা যখন ঘটনাটি জানতাম না আসলে কি কারণে ঘটলো, তো প্রথম দিকে তো মনে হয়েছিল যে এটা বড় ধরনের কোনো ডাকাতি, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে ওখানে শুধু খুনি করা হয়েছে, কিন্তু ওই জাহাজ থেকে কোনো ধরনের লোড মালামাল কিচ্ছু নেওয়া হয়নি। তারপরে কিন্তু ঘটনাটি একটু অন্যদিকে গেল। আসলে যে যদি ওখানে ডাকাতি করতে কেউ আসতো তাহলে কিন্তু খুন করার পরে জাহাজের মালামাল সবকিছু সরিয়ে ফেলতো। হ্যাঁ, এবং হচ্ছে শুধুমাত্র সেই জাহাজের নাবিকদের কাছে থাকা যে মোবাইল ফোনগুলো সেগুলো কিন্তু ছিল না, এগুলো নিয়ে গিয়েছিল। তো ডাকাতি করলে কি শুধু মোবাইল ফোনে নিবে, না আরো তো অন্যান্য কিছু নেবার কথা ছিল? তাহলে এর মানে কি মনে হচ্ছে যে এখানে কি আরো খুন? আবার র্যাবের কাছে যে খুনি তিনি যে স্বীকারোক্তি দিয়েছেন, আপনি বলছিলেন যে আসলে বেতন বৈষম্য, এখান থেকে বোঝা যায় আসলে একটা মানুষ কতটা বৈষম্যের শিকার হলে, আসলে কতটা অসহ্য হলে তিনি এ ধরনের কাজ করতে পারে। হ্যাঁ, করতে পারেন। অর্থাৎ আসলে ভাববার বিষয়, এটা একটা ভাববার বিষয় যে যথাসময়ে, যেমন পবিত্র কোরআন হাদিসের আলোকে যদি আমরা বলতে চাই, শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিককে মজুরি দেওয়া উচিত, মজুরি দিতে হবে, ঠিক আছে? সেই দিক থেকে কিন্তু আমার মনে হয় যে এটা এরকম হতে পারে যে দীর্ঘদিনের যে একটা বৈষম্য, ক্ষোভ, হ্যাঁ, সেই ক্ষোভ থেকে ওই ঘটনা ঘটতে পারে। আচ্ছা, ক্ষোভ এবং এর সাথে বোধহয় আরো কোনো বিষয় থাকতেও পারে। তো এটা নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এটা গভীর অনুসন্ধান করে তারপর বের করবেন। প্রথম অবস্থায় তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্টের সাথে এটা কতখানি যুক্তিসঙ্গত সেটিও কিন্তু আমাদের দেখবার বিষয়।
সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মোহাম্মদ শাহ আলম এমন তথ্য নিশ্চিত করেছেন আমাদের। তিনি বলেন, বাগেরহাটের যে মূল ঘর পূর্ব ইউনিয়নের জগদীশ মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল এমভি আল বাখেরা জাহাজের ৮ জন স্টাফকে ঠান্ডা মাথায় কুপিয়েছেন এবং বিশাল একটি জাহাজ একাই চালিয়েছেন। মনে হয় এটা তার একার কাজ হতে পারে না। স্বাধীনতা টিভি বাংলাকে কিন্তু তিনি এমনটা বলেছেন। তিনি আরও বলেছেন, আমরা এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং তার সঙ্গে অন্য কারা ছিল সেটার সঠিক তদন্ত দাবি করছি। অর্থাৎ তিনি কিন্তু আমরা যেটা বলছিলাম যে এর পেছনে আরো কোনো ঘটনা অন্য আছে কোনো কিনা, ঘটনা থাকতে পারে কিনা সেটি তদন্ত কিন্তু তারা দাবি করছেন এবং আমাদের স্বাধীনতা টিভি বাংলাকে তিনি মুঠোফোনের মাধ্যমে কিন্তু জানিয়েছেন। তিনি আরো বলেন কি, যারা ওই জাহাজে হতাহতের শিকার হয়েছেন, সরকারের পক্ষ থেকে জনপ্রতি 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং তিনি একটা দাবি করেছেন 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি সহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে। আর বৃহস্পতিবার বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের এই বিজ্ঞপ্তিতেও কিন্তু কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছে এবং ফেডারেশনের যে সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদপুরের হাই মোচরের মাঝের যে চর এলাকায় এমভি আল বখেরা জাহাজে সন্ত্রাসী কায়দায় নির্মম হত্যাকাণ্ডে মাস্টার সহ 7 জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রকৃত কারণ উদ্ঘাটন, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার, মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে 20 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা এবং সব নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ পরিলক্ষিত না হওয়া পর্যন্ত 26 ডিসেম্বর রাত 12টা থেকে মালবাহী, তেল, গ্যাসবাহী, বালুবাহী সহ সব ধরনের পণ্যবাহী নৌযানের শ্রমিকরা লাগাতার কর্মবিরতি শুরু করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি সফল করতে বাংলাদেশ নৌযান শ্রমিকদের প্রতি আহ্বান তিনি জানিয়েছেন। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের দাবির বিষয়ে চাঁদপুর নৌ পুলিশের একজন সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ কিন্তু আমাদেরকে বলেছেন, নৌ পুলিশের দাবির পরিপ্রেক্ষিতে চাঁদপুরে গ্রেপ্তার হওয়া আকাশ মণ্ডলকে 7 দিনের রিমান্ডে নেবার পর নানা তথ্য বের করার চেষ্টা অব্যাহত আছে বলে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি গণমাধ্যমে কিন্তু একটি কথা বলেছেন যে 1 বছর আগে আকাশ মণ্ডল ইসলাম ধর্ম গ্রহণ করে নাম ইরফান রাখেন, মানে ধর্মান্তরিত হন তিনি এবং হিন্দু থেকে মুসলিম হয়েছেন। খুনের শিকার জাহাজ মাস্টার গোলাম কিবরিয়ার মাধ্যমে 8 মাস আগে তিনি ওই জাহাজে অর্থাৎ শুকানির চাকরি নেন। এদিকে চাঁদপুর নৌ রুটে সব ধরনের নৌযান নিরাপত্তাহীনতায় ভুগছে বলে স্থানীয় সাধারণ চলাচলকারী লঞ্চ যাত্রী ও নৌযান শ্রমিকরা দাবি করেছেন। এ বিষয়ে চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, 7 জনকে হত্যার ঘটনা ব্যক্তিগত আক্রোশের ঘটনা ছিল, নদীতে কোনো ধরনের নৌযান নিরাপত্তাহীনতায় নেই। এছাড়া তাদের নৌ পুলিশ ও কোস্ট গার্ড সহ সব সময় তারা সতর্ক অবস্থায় রয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন। সারা দেশে 10,000 ছোট পণ্যবাহী নৌযান ও লক্ষাধিক শ্রমিক রয়েছে বলেও তিনি জানিয়েছেন। নৌযান শ্রমিক ফেডারেশন তরফ থেকে কিন্তু একের পর এক এখন এইসব দাবি দাওয়াগুলো করা হচ্ছে এবং আসলে দাবিটা করা স্বাভাবিকই যে 7 জন, একজন নয়, একে 7 জন মানুষ এবং এই কারণে কিন্তু তাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। আপনি লক্ষ্য করেছেন যে সেই যিনি এই মার্ডার করেছেন, যিনি মাস্টার মাইন্ড বলে, এবং নট অনলি মাস্টার মাইন্ড, তিনি তো নিজেই কিলার, তো কিল করেছেন তিনি কিন্তু বেশি না 8 মাস আগে কিন্তু সেখানে চাকরিতে যোগদান করেছেন। 8 মাসের মধ্যেই এত বড় ধরনের বৈষম্য তিনি মাথায় নিতে পারছেন না।
তিনি কি সুস্থ মস্তিষ্কের কিনা এটাও কিন্তু একটা প্রশ্ন। ভাববার বিষয়। হ্যাঁ, তিনি সুস্থ এবং মস্তিষ্কের এর কিনা, সাথে এর পেছনে অন্য কোনো বড় শক্তি জড়িয়ে আছে কিনা। কিনা সেটাও কিন্তু দেখার এ বিষয়। ধরনের ঘটনা কিন্তু আমার মনে হয় বাংলাদেশে প্রথম ঘটলো যে এই নৌযানে ধরনের ঘটনা একসাথে 7 জনকে এক ব্যক্তি হত্যা করার ঘটনা বাংলাদেশে প্রথম আমরা মনে করি। বড় বড় ঘটনা ঘটেছে, কিন্তু হঠাৎ করে এই ধরনের ঘটনা, এটা নৌযানে সত্যি এরকম ঘটনা খুব নৌযানে এই বিরল। ধরনের খুব বিরল বিরল। তো আমরা চাই এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক প্রকৃত রহস্য উদ্ঘাটনের মাধ্যমে এর একটা সুষ্ঠু সমাধান হোক। নাজবুল, আমরা চলে যাচ্ছি যে আমাদের পরের বিষয়ে। এবার ভুল স্বীকার করে মুক্তিযোদ্ধার তালিকা থেকে নাম প্রত্যাহারের আবেদন। নাজমুল, একটু বলেই রাখি যে ভুল স্বীকার করে মুক্তিযোদ্ধার তালিকা থেকে নাম প্রত্যাহারের আবেদন আশ্চর্যজনক এবং হাস্যকরও বলা চলে। কারা করেছেন এই আবেদন, কেনই বা করেছেন আবেদন? এবং আমরা বিগত সময় ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের সময় যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, বিশেষ করে হচ্ছে আমি একাধিক প্রতিবেদন করেছি, আপনিও সাথে ছিলেন, প্রতিবেদন করেছি, আমরা বাংলাদেশে ঘুরে ঘুরে দেখেছি যে জাতীয় অর্থাৎ জামুকা, অনেকে এক কথায় বলে যে এটা হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা যে কাউন্সিল, হ্যাঁ, তো এটাকে ব্যঙ্গ করে অনেকে কথা বলেন যে জাল মুক্তিযোদ্ধার কারখানা হচ্ছে জামুকা, অর্থাৎ এখানে জাল জালিয়াতির মাধ্যমে টাকা দিলে আপনাকে মুক্তিযোদ্ধা হবে। এমনকি দেখা গেছে যে আপনার 40 বছর হয় নাই, যদিও টাকা দেন আপনি মুক্তিযোদ্ধা হয়ে যাবেন, মানে এতটাই সদর, অর্থাৎ জাল মুক্তিযোদ্ধার একটা কারখানা জামুকা। তখন কিন্তু আমরা দেখিয়েছি একটা প্রতিযোগিতা চলেছে। হ্যাঁ, বলি যে আসলে বিগত স্বৈরাচারী সরকারের আমলে যে মুক্তিযোদ্ধা হওয়ার যে একটা প্রতিযোগিতা, এটা কিন্তু আমি দেখেছি, এবং লাখ লাখ টাকা, কোটি টাকার একটা বাণিজ্য সেখানে হয়েছে। অনেকে দেখেছি যে আসলে তিনি 1971 সালে জন্মগ্রহণই করেনি, তিনিও কিন্তু মুক্তিযোদ্ধা হয়ে গেছেন, এবং সেই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে তার ছেলে সন্তানরা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বিভাগগুলো রয়েছে সেখানে মুক্তিযোদ্ধা কোটায় কিন্তু চাকরি করেও যাচ্ছে। এতে কিন্তু একদিকে যে আমাদের দেশের মেধাবীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সে কারণেই তো আজকের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজাল্ট হচ্ছে আজকে স্বাধীন বাংলা। তো এই যে বৈষম্যগুলো তৈরি হয়েছে কিন্তু একের পর এক না, তখন দেখা গেছে গণমাধ্যম কর্মী যারা আছেন আমাদের মতো, তারাও অনেকে অনুসন্ধানী প্রতিবেদন করেছেন, আমরাও করেছি, কিন্তু এর কিন্তু ফলপ্রসূ কোনো রেজাল্ট হয়নি। এবং মুক্তিযোদ্ধা মন্ত্রী যিনি ছিলেন আকম মোজাম্মেল হক, তাকে বারেবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রিত্ব কিন্তু তাকে দেওয়া হয়েছে, আমরা দেখেছি। হ্যাঁ, এবং তিনি গাজীপুরের বারে বলেছেন যে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করছেন। এখন সন্দেহ তো জাগে যে তিনি কি মুক্তিযোদ্ধা ছিলেন? এটা কিন্তু ভাববার বিষয়। যেমন কোন একটা ইন্টারভিউতে আমি কিন্তু তার একটা ইন্টারভিউ নেবার জন্য গিয়েছিলাম, তখন তাকে কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ে যে আপনি 7ই মার্চের ভাষণ শুনেছেন, তিনি কিন্তু সে কথা আমাকে উত্তর কিন্তু দিতে পারেন নাই। অর্থাৎ তিনি শুনেছেন কিনা 7ই মার্চের ভাষণ, তিনি কিন্তু ওই যে গদ বাঁধা যে কতগুলো কথা যেটা আমরা পড়াশোনা করে শুনেছি কিংবা দাদার মুখ থেকে শুনেছি যে 7ই মার্চে বঙ্গবন্ধু কি ভাষণ দিয়েছেন, দু একটা লাইন ছাড়া উনি কিন্তু ডিপলি বলতে পারেন নাই। আমার প্রশ্ন ছিল যে আপনি কি সেখানে উপস্থিত ছিলেন বা 7ই মার্চের ভাষণে কি অবস্থা, কি পরিস্থিতি ছিল, তিনি কিন্তু সদুত্তর দিতে পারেন নাই। তখন ওই বিষয়টা আমরা প্রচারও করতে পারি নাই। তো যাই হোক, আমরা দেখে আসি যে এবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সেই ব্যক্তি কারা যারা স্বেচ্ছায় নিজেদের ভুল হয়েছে বলে স্বীকার করে এতদিন পরে, এরকম তো আমি মনে করি যে যারা এখানে হাজার হাজার শয়ে ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া অর্থাৎ এখন ভুল বললেই হবে না, কেননা এই পর্যন্ত তারা মুক্তিযোদ্ধার ভাতা নিয়েছে, তারা মুক্তিযোদ্ধার সমস্ত ফ্যাসিলিটি সুযোগ সুবিধা নিয়েছে, এই দেশের সাথে প্রতারণা করেছে, তারা প্রতারক চক্র, তাদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করছি। প্রকাশ্যে তাদের বিচার, প্রকাশ্যে আমি মনে করছি যে তারাই তো রাজাকার, তারাই তো আলবাদর, তারাই আলসাম, তারাই এদেশের ভালো কখনোই চায়নি, এবং তারাই এখন সেখান থেকে কিন্তু এই মুক্তিযোদ্ধার খেতাব নিয়ে তারা কিন্তু আজকে এখন হুজুর হয়েছে। তো এটা কিন্তু অবশ্যই একটু দেখা প্রয়োজন। চলো, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধার তালিকা থেকে নাম প্রত্যাহারের আবেদন করেছেন দুজন। সম্প্রতি উপদেষ্টার কাছে ওই দুজন লিখিত আবেদন করেছেন, সেটিও আবার লিখিত। এদের একজন মুন্সিগঞ্জের এবং আরেকজন হচ্ছে রাজবাড়ী জেলার, আর তারা মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া আর কোনো সুযোগ নেননি বলে জানিয়েছেন। শুধু মুক্তিযোদ্ধার ভাতাই খেয়েছে, আর কোনো সুযোগ সুবিধা নেন নাই, অর্থাৎ কোনো ছেলে পেলে বা ই করেন না। এখন তো ওই চোরের মন পুলিশ বা কিছু নেননি। আচ্ছা, ঠিক আছে, গুড। তাহলে আমরা এখন কি বলছে আমরা আবার একটু দেখে আসি, দর্শকদের একটু বলে আসি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এমন আবেদনকে ইতিবাচক হিসেবে নিয়েছে। মন্ত্রণালয় বলছে যারা মুক্তিযোদ্ধা না হলেও তালিকায় নাম উঠেছে তারা যেন
প্রত্যাহারের আবেদন করেন। বিষয়টি স্বাধীনতা টিভি বাংলাকে কিন্তু নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী। তিনি বলেন, মাননীয় উপদেষ্টার আহ্বানে তারা সাড়া দিয়েছেন। তারা বলেছেন যে আমরা আমাদের ভুল স্বীকার করছি, আমরা মুক্তিযোদ্ধা না হয়েও ভাতা নিচ্ছি। তারা এভাবে লিখেছেন বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়ে দুজনের মতো আরও আবেদন পাওয়া যাবে বলে আশা করছে মন্ত্রণালয়। নাজমুল, মানে এখানে মাননীয় উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন যে আপনারা যারা মুক্তিযোদ্ধা না আপনারা তারা এটা আপনারা আবেদন করেন, নিজেদেরকে সরিয়ে নেন। মানে একটা ভালো সুযোগ দিয়েছেন যে ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিক একটা ক্ষমা, যে ক্ষমা করে দেওয়া হবে। অর্থাৎ নিজেরাই ভুল স্বীকার করছে। কেননা হচ্ছে এটা ভালো যে আমি যখন এবং এটা যদি অপরাধ আসলে করেছি, তদন্ত করে বের করা হয় আসলে কারা কারা ভুয়া মুক্তিযোদ্ধা, জাল সার্টিফিকেট, এবং বের করার সাপেক্ষ ব্যাপার, তাদেরকে কিন্তু কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত বলে মনে করবে। তার মানে আমি মাননীয় উপদেষ্টার সাথে কিন্তু আমরাও জাতির সাথে প্রতারণা করি, জাতির সাথে প্রতারণা, জাতির সাথে বেইমানি করা, এবং আমাদের যে স্বাধীনতার যে 1971 সালে মুক্তিযোদ্ধার যারা আছে, শহীদ যারা আছে, তাদের রক্তের সাথে এক ধরনের প্রতারণা করছেন। এবং আসল যারা মুক্তিযোদ্ধা তারা কিন্তু এখনো মুক্তিযোদ্ধার খেতাব পাননি, তারা কিন্তু মুক্তিযোদ্ধার খেতাবের জন্য ঘুরে নেয়নি। তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ, অসহায় অবস্থায় আছে। অথচ এই জাতীয় প্রতারক চক্র, এই জাতীয় রাজাকার আল বদর আল শামস বাহিনীর এরাই কিন্তু মূলত এই বিজয়ের মাসে ডিসেম্বরে আমাদের বলতে বাধ্য করতে হচ্ছে যে আমরা গণমাধ্যম কর্মীরা, আমরা কিন্তু আমাদের কোনো কিছু হলে আমরা আগে বলতে পারতাম না, অর্থাৎ কণ্ঠ চাপিয়ে রাখা হতো, গলা চিপে রাখা হতো। কিন্তু এই স্বাধীন বাংলাদেশে এখন আমরা গলা ছেড়ে কথা বলতে পারছি যে তাদেরকে উপযুক্ত শাস্তি আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা মাননীয় উপদেষ্টার সাথে একমত পোষণ করে আমরা বলছি, এখনো যারা এই ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে রয়েছেন তাদের উচিত যে এখনই ক্ষমা চাওয়া রাষ্ট্রের কাছে এবং আপনাদের এই মুক্তিযোদ্ধা খেতাব হচ্ছে তুলে নেওয়ার জন্য আবেদন করা, তবে আপনারা প্রাথমিক ক্ষমা পাবেন। আর নতুবা যারা এই লুকিয়ে আছেন, লুকোতে আর পারবেন না, এই কারণে কি নাজমুল, সেটাই আর সম্ভব না, তদন্তে কিন্তু উঠে আসবে। এবং এরপরে কিন্তু আপনাকে এমন হতে পারে রাষ্ট্রের সাথে বেইমানি করবার জন্য সাধারণ মানুষ, অর্থাৎ তখন আপনার ফ্যাসিস্ট সরকারের সময় আপনার মনে আছে কিনা, হ্যাঁ, কতে কাদের মোল্লা তুই রাজাকার, অর্থাৎ একটা নাটক গণজাগরণ মঞ্চ নামে শাহবাগে একটি কিন্তু নাটক তৈরি করা হয়েছিল। সেই ডক্টর ইমরান সরকার এখন কোথায় তারা? হ্যাঁ, তো এইভাবে কিন্তু নাটক করতে হবে না, জনতা কিন্তু আবার সেই আপনার শাহবাগে কিন্তু আবার হাজির হবে আপনাদের জন্য যে এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে কেন ফাঁসির কাছে ঝুলিয়ে এটা উপযুক্ত বিচার করা হবে না। মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ব্যবহার করে যারা সরকারের বিভিন্ন জায়গায় কর্তা ব্যক্তি আছেন এবং সচিব মর্যাদায়ও তো রয়েছে, তাদের অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত এবং এটা খুব দ্রুত করতে হবে। যেহেতু এটার এখন একটা ট্রেন্ড শুরু হয়েছে, উপদেষ্টা সাহেব ডাক দিয়েছেন, এটাকে এখন দ্রুত এটাকে বাস্তবায়ন করতে হবে। চলুন আমরা সচিব সাহেব কি বলেছিলেন সে বিষয়ে দর্শকদের একটু বলি। মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছিলেন যারা মুক্তিযোদ্ধা না তাদের ক্ষমার আওতায় আনা, এটা সচিব সাহেবের স্টেটমেন্ট, যেটা স্বাধীনতা টিভি বাংলার সাথে একান্ত খুদে বার্তায় কিন্তু তিনি আমাদেরকে মুঠোফোনে জানিয়েছেন। এরকম আরো যারা নিজেরা বলেন যে তারা মুক্তিযোদ্ধা না কিন্তু তারা সাড়া দেবেন, এবং তারা বলেছেন অর্থাৎ আমরা মুক্তিযোদ্ধা এবং দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি বা ক্ষমা প্রার্থনা করছি, মানে এই দুজন কিন্তু বলছেন এরকম লিখিত স্টেটমেন্ট দিয়ে। যারা মুক্তিযোদ্ধা না তারা আমাদের এই ঘটনার পর কিন্তু সাড়া দিবেন এবং তারা কি ক্ষমা প্রার্থনা করছে এটিও কিন্তু তারা তাদের স্টেটমেন্টে লিখেছেন। এই সংবাদ সম্মেলনে উপদেষ্টার সেই বক্তব্যে উল্লেখ করে তাদের একজন লিখেছেন যে আমি আবেগে আপ্লুত হয়ে স্বেচ্ছায় গেজেট এবং সনদ বাতিল করবার জন্য আবেদন করেছি আর ভুলের জন্য মুক্তিযোদ্ধা এবং দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। তিনি মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া আর কোনো সুযোগ সুবিধা নেননি বলে উল্লেখ করেন। আরেকজন বেসামরিক গেজেট এবং লাল মুক্তি বার্তা থেকে নাম প্রত্যাহার এবং দায় মুক্তির অনুরোধ করেছেন। শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে গত 11 ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। তিনি ভুয়া মুক্তিযোদ্ধারা ভুল স্বীকার করে আবেদন করলে তাদের সাধারণ ক্ষমা করা হবে বলে কিন্তু জানিয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ওই দিন বলেন আমরা একটা ইন্ডিমিনিটি হ্যাঁ যেটি করেছেন অর্থাৎ সাধারণ ক্ষমার কথা কিন্তু তিনি বলেছেন, হয়তো দেব যে অর্থাৎ যারা
অমুক্তিযোদ্ধা মানে ভুয়া মুক্তিযোদ্ধা, সোজা কথা হচ্ছে এভাবে মুক্তিযোদ্ধা হয়ে আসছেন তারা যেন স্বেচ্ছায়, অর্থাৎ এখন থেকে চলে যান। হ্যাঁ, যদি চলে যান তাহলে হয়তো তারা সাধারণ ক্ষমাও পেতে পারেন। আর যদি সেটা না হয়, তবে আমরা যেটা বলছি যে এই প্রতারণায় দায়ের আমরা তাদেরকে অভিযুক্ত করব। এখানে কিন্তু উপদেষ্টা স্পষ্ট বলে দিয়েছিলেন, হুঁশিয়ারি তিনি দিয়েছেন। হুঁশিয়ারিতে, সেই হুঁশিয়ারিতে অলরেডি দুজন সারেন্ডার করেছেন, মানে কাজ হচ্ছে। আমরা আশা করব বাকি যারা ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে আছেন শীঘ্রই এবং বাঁচার কোনো পথ নাই। তাই আসুন, যারা ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে আপনারা আছেন, ঘরে বসে থাকবেন না। মাসে মাসে এতগুলো টাকা মুক্তিযোদ্ধা ভাতা, আবার সেটা ঘর করবার জন্য, বাড়ি করবার জন্য ব্যাংক থেকে মোটা অঙ্কের লোন, তারপরে মুক্তিযোদ্ধা হিসেবে অনেক গরিব মানুষ আছে যাদের বাসস্থান নেই, খেতে পারেন না। ভুয়া মুক্তিযোদ্ধারা কিন্তু এই জাল সার্টিফিকেট ব্যবহার করে আজকে সরকারের এত সম্পদ, দেশের এত সম্পদ নিয়ে যাচ্ছে। এবং উচিত হচ্ছে সরকারের এই মুহূর্তে আমরা আলোচনা এটা নিয়ে আসতে পারি, যারা ভুয়া মুক্তিযোদ্ধা আছেন তাদের সম্পদের হিসেব করে তারা এ যাবৎকাল মুক্তিযোদ্ধার খেতাব ব্যবহার করে যত সম্পদ অর্জন করেছেন সেই সব সম্পদ রাষ্ট্রে বাজেয়াপ্ত করতে হবে রাষ্ট্রের কাছে, এবং তবে রাষ্ট্রের কোষাগারে একটা ভান্ডার জমা হবে। সেই ভান্ডার দিয়ে যারা দুস্থ, দরিদ্র, হতাশাগ্রস্ত মানুষ আছেন, এবং বিশেষ করে হচ্ছে আমাদের যারা বেকার সমাজ রয়েছেন, এবং আমাদের এখনো যারা অরিজিনাল যারা মুক্তিযোদ্ধা, দেশের টানে যারা করেছেন, যারা খেতাবের পেছনে ছুটেননি, এখনো চান না মুক্তিযোদ্ধার খেতাব, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে কাছে এই সম্মানীটা পৌঁছে দেয়া। আমরা মনে করি যে অবশ্যই রাষ্ট্র এই বিষয়ে গুরুত্ব দেবেন। আমরা সবশেষ সংবাদের দিকে একটু লক্ষ্য করি। আবারও গাজার হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 50 জন বেসামরিক নাগরিক। নাজমুল, সত্যি বলতে কি, মানে এই যে প্যালেস্টাইনের কথা, ইসরায়েলি যে হায়নারা এভাবে কথায় কথায় নিরস্ত্র মানুষকে, প্যালেস্টাইনিদেরকে হত্যা করছে, শুধু তারাই সেখানেই নয়, হাসপাতালের মতো জায়গায়ও সেখানে তারা হামলা করছে, বর্বরোচিত হামলা করছে, মারা যাচ্ছে। আজকেও অর্থাৎ কালকেও বৃহস্পতিবারে এই ধরনের ঘটনা ঘটেছে। 50 জন নিরস্ত্র সাধারণ মানুষ, বেসামরিক মানুষ, তাদেরকে হত্যা করেছে। এটা আসলে আমাদের বিবেককে নাড়া দেয়। বিশ্ববাসীর মুসলিম উম্মাহ যারা, নট অনলি মুসলিম উম্মাহ, প্রত্যেক ধর্মের মানুষকে কিন্তু নাড়া দেয়। এটা কি ঠিক? এটা কি করছেন তারা? আসলে কোনোভাবে এটা ঠিক না, এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। একজন মানুষ হয়ে আরেকজন মানুষ, দেশের প্রতি, একটা মানুষের প্রতি এভাবে হত্যা আসলে কোনোভাবেই না। এটা তো আপনার যুদ্ধের কোনো ক্রাইটেরিয়ার মধ্যেও পড়ে না। হাসপাতালে গিয়ে আপনি মেরে ফেলছেন, এটা কি হয়? চলুন দর্শক, আমরা আরেকটু শুনে আসি যে ফিলিস্তিনির উত্তর গাজা উপত্যকায় কামাল আদওয়ান হাসপাতালের সদর দপ্তরের বিপরীতে একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় প্রায় 50 জন নিহত হয়েছেন। 26 ডিসেম্বর বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। আর নিহতদের মধ্যে 3 জন চিকিৎসা কর্মী রয়েছেন। হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি বিমান হামলার পর বেইট লাহিয়া প্রজেক্ট এলাকায় কামাল আদওয়ান হাসপাতালের বিপরীতে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আমাদের 3 জন মেডিকেল স্টাফ সহ প্রায় 50 জন শহীদ হয়েছেন। আবু সুফিয়ান তিনি আরও বলেছেন, চিকিৎসা কর্মী ও অন্যান্য কর্মীরা তাদের পরিবারের স্বজনদের নিয়ে ওই ভবনে অবস্থান করছিলেন। নিহতদের মধ্যে আহমেদ সামুর একজন, শিশু রোগ বিশেষজ্ঞ ইসরা একজন, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ফারেস হাসপাতালের একজন রক্ষণাবেক্ষণ প্রযুক্তিবিদ সেখানে রয়েছেন। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত বছর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 45,399 জনে। এখানে লক্ষণীয় হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় গণহত্যা শুরু হয়। নাজমুল, এখানে যে তিনজন ব্যক্তি সহ, মানে
হাসপাতালের স্টাফ সহ তাদের কথা বলা হয়েছে, একজন কিন্তু শিশু বিশেষজ্ঞ। আপনি দেখেছেন যে প্যালেস্টাইনের এই যে শিশুরা, অর্থাৎ এইসব শিশুরা মানে কিভাবে তারা মারা যাচ্ছে, কিভাবে তারা শহীদ হচ্ছেন, হ্যাঁ, এসব শহীদরা কাতরাচ্ছে। এইসব বাচ্চারা কারো হাত আছে, কারো পা নেই, কারো মুখমণ্ডল একাংশ উড়ে গিয়েছে, কারো মাথার খুলি উড়ে গিয়েছে, হ্যাঁ, কাতরাচ্ছে। সেখানে একজন শিশু বিশেষজ্ঞের যে কি দরকার ছিল, খুবই এই মুহূর্তে কি প্রয়োজন ছিল, হ্যাঁ, সেখানে একজন শিশু বিশেষজ্ঞ মারা যাওয়া মানে যে সেখানে অনেক আরো অপূরণীয় ক্ষতি হলো। তো এরা তো ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করছে। এটা মানবাধিকারের লঙ্ঘন, পুরোটাই লঙ্ঘন। এখানে আমরা জাতিসংঘের কথা যাই বলি না কেন, তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, তারা শুধু মুখের কথাই বলে যাচ্ছে। এটা কেন বিশ্ব নেতাদের এখনো এক হয়ে তারা এটাকে বন্ধ করতে পারছেন না? তারা শুধু বিবৃতি দিয়েই থেমে যাচ্ছে। আমি আশা করব যে আমাদের যে মুসলিম যেসব কান্ট্রি রয়েছে তারাও কিন্তু কোনো ধরনের না কোনো প্রতিক্রিয়া দেখছি না। বিশেষ করে সৌদি আরবের মতো এমন একটি দেশ, যে ইসলামিক একটি কান্ট্রি, সেখানে তো আসলে কি শুরু হয়েছে সেখানে আর বলার অবকাশ রাখে না। অর্থাৎ কি অশ্লীলতা, বেহাইপনা, এবং তারা যে আমরা মুসলিম, আমরা একজন একে অপরের ভাই আমরা দাবি করছি, কিন্তু আমরা সেটা কিন্তু বাস্তবায়ন দেখছি না। মুসলিম রাষ্ট্রগুলোর কোনো নেতাদের এক হয়ে এই যুদ্ধ বন্ধের কোনো কিন্তু আমরা সেরকম কোনো অগ্রগতি দেখছি না। তো এভাবে কিন্তু দিনের পর দিন চলে যাচ্ছে এবং মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, তারা শহীদ হচ্ছেন। তো আমরা কোথায় যাচ্ছি, পৃথিবী কোথায় যাচ্ছে, সেটি কিন্তু ভাববার বিষয়। এবং বিশ্ব নেতাদের উচিত বিশেষ করে হচ্ছে যে আপনারা যে ধর্ম বর্ণের লোকজনই হন না কেন, আমরা তো মানুষ, তাই না? আমরা তো মানুষ, আমাদের বিবেকবোধ কাজে লাগিয়ে সেখানে হচ্ছে আমরা আমাদের মানবিকতা কাজে লাগিয়ে আসুন আমরা এই যুদ্ধ বন্ধে আমরা ভূমিকা রাখি, কার্যকরী ভূমিকা রাখি। এরপর আরেকটি কথা যেটি হচ্ছে যে এই এদিকে যদি আমরা গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালতের দিকে একটু লক্ষ্য রাখি, অর্থাৎ আইসিসি গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা। হ্যাঁ, এই যে আমরা দেখছি যে এটা কি শুধুমাত্র লোক দেখানো গ্রেপ্তারি পরোয়ানা, যে মানবতা বিরোধী কাজ করেছে, সেই লোক দেখানোই তো হচ্ছে, কোনো ধরনের কার্যকারিতা তো হচ্ছে না, না কোনো প্রকার কার্যকারিতা হচ্ছে না। এই যে তাদের এই উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু তাদের যে হত্যাযজ্ঞ সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে একের পর এক চালিয়ে যাচ্ছে। এ থেকে কিন্তু কোনো প্রকার পরিত্রাণ মিলছে না। তা আমরা মহান আল্লাহর কাছে এবং বিশ্ব নেতাদের কাছে, অর্থাৎ আপনারা সবার কাছে আহ্বান করব যে আপনারা দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ না দেখে মানুষের জন্য মানুষ এগিয়ে আসবে, মানুষের জন্য মানুষ পাশে দাঁড়াবে, আমরা এমনটাই প্রত্যাশা করে যে দ্রুত এই প্যালেস্টাইন অর্থাৎ ইসরায়েল প্যালেস্টাইনের মধ্যকার যে যুদ্ধ চলছে, যুদ্ধ বলতে ভুল, তারা তো ইসরায়েলই চালাচ্ছে অসহায় নিরস্ত্র এই প্যালেস্টাইনবাসীর ওপরে, অর্থাৎ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, মৃত্যুর পাহাড় গড়ে তুলছে, এটি অবশ্যই বন্ধ করা উচিত। সে ব্যাপারে আমাদের বিশ্ব নেতাদের একেবারে হচ্ছে একমত হয়ে এটাকে অবশ্যই নেতানিয়াহুকে চাপ প্রয়োগের মাধ্যমে কিন্তু এই যুদ্ধটাকে বন্ধ করা উচিত বলে কিন্তু আমরা মনে করি। নাজমুল, আপনিও একমত আমাদের সাথে? অবশ্যই বন্ধ করা উচিত। সুপ্রিয় দর্শক, স্বাধীনতা সংবাদ বিশ্লেষণে আজকে এ পর্যন্তই। আমরা এই স্বাধীনতা সংবাদ বিশ্লেষণ প্রতিদিনই আপনাদেরকে নিয়ে আসব, অর্থাৎ এই সংবাদ বিশ্লেষণের মাধ্যমে আপনারা মূলত প্রত্যেকটা সংবাদের আদ্যপ্রান্ত এবং বিশ্লেষণধর্মী নানা বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করি আপনাদের। সুপ্রিয় দর্শক, স্বাধীনতা সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব, অর্থাৎ ফেসবুক হচ্ছে স্বাধীনতা টিভি বাংলা, এবং সেখানে আপনারা লাইক এবং আমাদের কমেন্টস করে উৎসাহ বৃদ্ধি করতে পারেন, এবং ইউটিউব পেজ হচ্ছে স্বাধীনতা টিভি বিডি, আপনারা সেখানে গিয়ে কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করতে পারেন। আপনাদের এই ভালোবাসা এবং আপনাদের এই ছোট্ট সাপোর্টই আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, এবং আমরা আপনাদের সাথে এই সংবাদ বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত সংবাদগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই স্বাধীনতা টিভি বাংলার সাথে থাকবেন।